সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? ভালো তো? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমিও বেশ ভালো আছি। সেই সাথে আজকের ক্লাসের শুরুতেই তোমাদেরকে নতুন বছরের প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি তোমাদের রতন স্যার, সপ্তম শ্রেণীর বাংলাদেশের বিষয়পরিচয় ক্লাস। সবাই নিশ্চয় আজকের ক্লাসের জন্য রেডি হয়ে আছো? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, চলো শুরু করা যাক আজকের ক্লাস। আমরা আজকে সপ্তম শ্রেণীর বাংলাদেশের বিষয়পরিচয় বই থেকে প্রথম অধ্যায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম চ্যাপ্টার থেকে পার্ট 1 রাষ্ট্রভাষা আন্দোলন নিয়ে আলোচনা করব। সবাই আজকের ক্লাসের জন্য রেডি তো? চলো প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতেই পারছো বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম অর্থাৎ বাংলাদেশ তারা আজকে যে স্বাধীন জাতি, এই স্বাধীনতা পেতে যে সংগ্রাম বা যে আন্দোলন করেছিল, ঠিক তারই ভূমিকা বা পটভূমি হিসেবে আজকের চ্যাপ্টারের নাম। আর সেই সাথে আরেকটা বিষয় যে রাষ্ট্রভাষা আন্দোলন, দ্যাটস মিন বাংলাদেশের অর্থাৎ বাঙালি জাতির যে ভাষা সেটাকে রাষ্ট্রভাষা স্বীকৃতি লাভের জন্য যে আন্দোলন করেছিল, মূলত সেটাকে বলা হচ্ছে রাষ্ট্রভাষা আন্দোলন। আজকে বাঙালি জাতি বাংলা ভাষায় কথা বলছে, তাদের নিজস্ব একটা দেশ হয়েছে, তাদের নিজস্ব একটা সত্তা আছে, এটা কিন্তু তাদের কাছে একটা বড় পাওয়া। তো চলো শুরু করি কিভাবে আমরা এই অবস্থায় আসলাম। প্রথমে যখন পুরো রাষ্ট্র অর্থাৎ ভারত, পাকিস্তান, বাংলাদেশ এই তিনটি মিলে ভারতীয় উপমহাদেশ নামে একটা রাষ্ট্র ছিল, সেই ভারতীয় উপমহাদেশ অর্থাৎ ভারত থেকে দুই ভাগে ভাগ হলো এই দেশটা। অর্থাৎ একটা হচ্ছে হিন্দুস্তান বা ভারত, আর একটা হচ্ছে পাকিস্তান। আজকের আমাদের এই বাংলাদেশ এবং পাকিস্তানের সমন্বয় যেটা একটা, সেটাকে বলা হচ্ছে পাকিস্তান। পাকিস্তান দুই অংশে বিভক্ত ছিল, একটা পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। দুই পাকিস্তান নিয়ে এক পাকিস্তান। আর হিন্দুস্তান দ্যাটস মিন রিসেন্ট অর্থাৎ বর্তমানে যে ইন্ডিয়া বা ভারত। তো সেই সময় এই দেশটাকে দুই ভাগে ভাগ করা হয়, ভারতীয় উপমহাদেশকে। 1947 সালের ঘটনা। 1947 সালে পাকিস্তান স্বাধীনতা লাভ, অর্থাৎ ভারত এবং পাকিস্তান দুই ভাগে ভাগ হলো, তাই পাকিস্তানের স্বাধীনতার কথা বলা হচ্ছে। পাকিস্তান স্বাধীনতা লাভের পর থেকেই আমাদের অর্থাৎ বাঙালিদের প্রতি একটা বৈষম্যের সৃষ্টি হয়। তো শুরুতে মোহাম্মদ আলী জিন্নাহ, যিনি গভর্নর ছিলেন, উনি বলেছিলেন যে মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ কিংবা পাঞ্জাবি, বাঙালি, সিন্ধি, পাখতুন সকলে পরিচয় ভুলে আমরা এখন এক পাকিস্তান। কখন বললেন? যখন সেই ভারত অর্থাৎ ভারতীয় উপমহাদেশ থেকে দুই ভাগ হয়ে পাকিস্তান আলাদা রাষ্ট্র গঠন করলো, ঠিক তখন। তাদের কথার মধ্যে কি ছিল? যে মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ কিংবা পাঞ্জাবি, বাঙালি, সিন্ধি, পাখতুন সকলে, এতগুলো জাতি সকলে নিজেদের মানে এই যে আমরা এক একটা জাতি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, এই জাতিগত বিষয়টা ভুলে মনে করতে হবে আমরা সকলে এক, আমরা এক পাকিস্তান। তার ভাষার মধ্যে বিশাল একটা জোরালো শক্তি প্রকাশ পায়। বাট পরক্ষণেই এই পাকিস্তান এই বিষয়টিকে টিকিয়ে রাখতে যে বিশেষ করে ইসলাম ও উর্দু ভাষার উপর জোর দেয়। কি দাঁড়াইল? বলল এক কথা আর কাজ করলো আরেকটা। শুধুমাত্র এতগুলো ধর্ম বর্ণের লোক থাকা সত্ত্বেও বলছে কি ইসলাম ও উর্দু ভাষার উপর জোর দেয়। আচ্ছা, ইসলাম ধর্মাবলম্বী যেহেতু অনেক ছিল, বিষয়টা অনেকে মেনে নিল। উর্দু ভাষা কেন? সে সময় টোটাল জনসংখ্যা ছিল প্রায় 6,90,00,000। এই 6,90,00,000-এর মধ্যে প্রায় 4,40,00,000 লোকই ছিল বাঙালি, আর প্রায় 2.5 কোটি ছিল উর্দু সহ আর অন্যান্য ভাষার। এই যে এতগুলো ভাষা যেটা বললাম, উর্দু সহ আর অন্যান্য ভাষা ছিল প্রায় 2.5 কোটি। অথচ এই সংখ্যাগুরু অর্থাৎ বেশি সংখ্যার লোকেদের উপর সংখ্যালঘুর ভাষা চাপিয়ে দেওয়া হচ্ছিল। বিষয়টা বোঝো। ঠিক তখনই শুরু হলো আন্দোলন। সে সময় সর্বপ্রথম ধীরেন্দ্রনাথ দত্ত নামের এক ভদ্রলোক, উনি প্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন। কার নাম বললাম? ধীরেন্দ্রনাথ দত্ত। তিনি সর্বপ্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান।
অর্থাৎ বাঙালিদের কিন্তু এরকমটি মনোভাব ছিল না যে উর্দুকে বাদ দিয়ে বা উর্দুকে হটিয়ে বাংলাকেই শুধু একমাত্র রাষ্ট্রভাষা করা হোক, এমনটি নয়। তারা চেয়েছিল, অর্থাৎ আমরা চেয়েছিলাম যে উর্দু ভাষা আছে থাক, উর্দুর পাশে বাংলাকেও রাষ্ট্রভাষার স্বীকৃতি বা মর্যাদা দেওয়া হোক, বাট তারা সেটা মেনে নেননি। যখন 1948 সালে মার্চ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে যখন মোহাম্মদ আলী জিন্নাহ বললেন যে উর্দু অ্যান্ড উর্দু স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, অর্থাৎ উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, ঠিক তখনই ছাত্র জনতা না না ধ্বনিতে প্রতিবাদ করেন। পরবর্তীতে এই অবস্থা, অর্থাৎ ধীরেন্দ্রনাথ দত্ত প্রস্তাব দিলেন, তারপরে এসে তৎকালীন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান এই বিষয়টি মানলেন না। এই পর্যায়ক্রমে আমি তোমাদের মূল বই থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আন্ডারলাইন করে দেবো, তোমরা একটু রেডি হয়ে যাও। দেখো, পার্ট 1-এ বলেছে 1947 সালে পাকিস্তানের স্বাধীনতা লাভের পর রাষ্ট্রের নীতি ও আদর্শ নিয়ে বিভ্রান্তি দেখা দেয়। এই অবস্থাকে বলা হয় সংহতির সংকট। তাহলে সংহতির সংকট কি প্রশ্ন হতে পারে, সংহতির সংকট কি? এনে কি দাঁড়ালো, 1947 সালের পাকিস্তান স্বাধীনতা লাভের পর থেকে তাদের রাষ্ট্রের আদর্শ ও নীতি নিয়ে বিভ্রান্তি দেখা দেয়, আর এই অবস্থাকে বলা হয় সংহতির সংকট। হিন্দু ও মুসলিম দুই পৃথক জাতি, এ দাবি ছিল পাকিস্তান প্রতিষ্ঠার পক্ষে প্রধান যুক্তি। অর্থাৎ পাকিস্তান যখন প্রতিষ্ঠিত হলো, যে হিন্দু হিন্দুস্তান আর মুসলিমরা হবে পাকিস্তান, এটা ছিল প্রধান বক্তব্য। তত্ত্বের প্রধান প্রবক্তা ছিলেন জিন্নাহ নিজে, এবং মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ কিংবা পাঞ্জাবি, হিন্দু সিন্ধু, যে কথাটা বললাম, এই পাখতুন ভুলে সকলে আমরা পরিচয় ভুলে সকলে এক পাকিস্তান, এই বিষয়টি যখন বললেন, অথচ পরক্ষণেই সেই পাকিস্তানের ঐক্যসূত্র তৈরি করতে গিয়ে সকল ধর্মবর্ণ ভাষা বাদ দিয়ে শুধুমাত্র ইসলাম ও উর্দু ভাষাকে হাইলাইট করে বা এইটাকে প্রতিষ্ঠিত করার জন্য তারা কাজ করতে শুরু করলেন। শুধু কি তাই, আমাদের দেশের এমনকি বাংলা ভাষার সমৃদ্ধ সাহিত্য রবীন্দ্রনাথ, মাইকেল, বঙ্কিমের মতো গুরুত্বপূর্ণ সাহিত্যিকদের প্রতি তৎকালীন পাকিস্তান সরকার বৈরী অবস্থান নেন। অর্থাৎ এই রকম সাহিত্যিকদের যদি বাঁচিয়ে রাখেন বা টিকিয়ে রাখেন, তাদেরকে প্রায়োরিটি দেন, তাহলে তো বাংলা আরও উপরে উঠে যাবে। যার কারণে এদের প্রতিও, এত গুণী ব্যক্তিদের প্রতিও পাকিস্তান সরকার তৎকালীন সময় বৈরী আচরণ করেন এনাদের সঙ্গে। এরপরে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এদেশের অগ্রণী বুদ্ধিজীবী ও সাহিত্যিকরা বাংলা ভাষা, বাংলা সাহিত্য, বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় এগিয়ে আসেন। এ সময়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটি ভাষণে বলেছিলেন, আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি। আমরা হিন্দু কিংবা মুসলিম এই বিষয়টি যতখানি সত্য, তার চাইতে বেশি সত্য আমরা বাঙালি। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছিলেন যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান নয়, আমরা বাঙালি জাতি, এটাই হবে আমাদের একাত্মতা প্রকাশের অন্যতম মাধ্যম। পরবর্তীতে আরেকটু কথা তিনি বলেছিলেন যে এটি কোনো আদর্শের কথা নয়, এটি একটি বাস্তব কথা। প্রকৃতি নিজের হাতে আমাদের চেহারায় ও ভাষায় বাঙালিত্বের এমন ছাপ দিয়েছেন যে তা মালা, তিলক, টিকিতে কিংবা টুপি, লুঙ্গি, দাড়িতে ঢাকবার জোটিও নেই। মালা, তিলক, টুপি, অর্থাৎ মালা তিলক হচ্ছে হিন্দুদের, টুপি লুঙ্গি মুসলিমদের, এই যে এই বিষয়গুলো বোঝাইছে আর কি। এইটা দিয়ে ঢাকবার জো নেই যে আমরা বাঙালি, আমাদের চেহারার মধ্যে এমন একটা ছাপ দিয়ে দিয়েছেন যে চেহারা দেখলেই বোঝা যায় এরা বাঙালি। তাই যে ধর্মেরই হই আমরা সবাই বাঙালি, এই বিষয়টি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বোঝানোর চেষ্টা করেছিলেন। সবচাইতে কষ্টের বিষয়, আমাদের অনেক বাঙালিরাও এই পাকিস্তানের, যেগুলোকে আমরা সোজা বাংলা ভাষায় বলি পাচাটা গোলাম, এই বাংলাদেশে অর্থাৎ এই পাকিস্তানে উর্দুকে রাষ্ট্রভাষার পক্ষে অবস্থান নিয়েছিলেন। এইটা সবচেয়ে বড় কথা, বড় কষ্টের কথা। বাঙালি হয়ে কি করে এই কাজ করতে পারেন? উর্দুর পক্ষে কেন, পাকিস্তানের পক্ষে কেন? এভাবে গণপরিষদে বাঙালি সদস্য, যার কথা বলেছিলেন আমি ধীরেন্দ্রনাথ দত্ত, বাঙালি সদস্য 71-এর শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত রাষ্ট্রভাষা বাংলার পক্ষে প্রস্তাব উত্থাপন করেন, কিন্তু প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান এ প্রস্তাবের তীব্র প্রতিবাদ করেন। দুঃখের বিষয়, বাঙালিরাও এই লিয়াকত আলী খানের পক্ষে ছিলেন। গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো এখানে, দেখো সব শেষ লাইন। এখানে মাতৃভাষার অধিকারের জন্য এদেশে একাধিক উদ্যোগের কথা জানা যায়। এর মধ্যে প্রগতিশীল রাজনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সমন্বয়ে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। এর নেতৃত্বে ছাত্র ও তরুণদের মধ্যে সক্রিয় ছিলেন কাজী গোলাম মাহবুব, শওকত আলী, কাজীউল হক, মোহাম্মদ তোয়াহা, আব্দুল মতিন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ প্রমুখ, আরও অনেকে। তো এরপরে আমরা পরবর্তীতে 1948 সালের ঘটনা জানব। তো
তো আজকের সামারাইজ আমি আরেকবার বলে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসের বিষয়বস্তু যে সর্বপ্রথম 1947 সালে আমাদের দেশভাগ হয়, অর্থাৎ ভারত পাকিস্তান আলাদা হয়। কত সালে বললাম? 1947 সালে ভারত পাকিস্তান দুই ভাগে বিভক্ত হয়। পাকিস্তান স্বাধীনতা লাভের পর থেকেই অর্থাৎ বাঙালি জাতির উপর একটা বৈষম্যের পরিস্থিতির সৃষ্টি হয়। পাকিস্তান স্বাধীনতা লাভের পর মোহাম্মদ আলী জিন্নাহ বলেন যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, প্রাক্তন যত ধর্মবর্ণ জাতি আছে, আজকে আমরা সব ভেদাভেদ ভুলে আমরা এক পাকিস্তান, এই মর্মে কাজ করতে হবে। তিনি এই কথা বললেন, অথচ পরক্ষণেই ইসলাম ও উর্দুর উপর জোর দেন, অর্থাৎ তার রাষ্ট্রভাষা হবে উর্দু এবং ধর্ম থাকবে ইসলাম, শুধু এতটুকু, আর বাকিগুলোর কোনো মূল্য নাই। তাহলে কি করে তিনি ওই কথা বলেছিলেন যে মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ কিংবা পাঞ্জাবি, বাঙালি, সিন্ধি, পাখতুন সব ভুলে আমরা এক পাকিস্তান, কিভাবে বলেছিলেন? বিষয়টাই 47 সালে দেশভাগ, পাকিস্তান স্বাধীনতা লাভের পর বাঙালির উপর বিরূপ মনোভাব, বৈষম্য, রবীন্দ্রনাথ, মাইকেল, বঙ্কিমের মতো বড় বড় সাহিত্যিকদের প্রতি বৈরী মনোভাব, তারপরে তোমার সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন, এই ভাষার বিরুদ্ধে লড়াইয়ের জন্য ধীরেন্দ্রনাথ দত্ত সর্বপ্রথম বাঙালি জাতি হিসেবে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি লাভের জন্য প্রস্তাব দেন। তার পরবর্তীতে এসে আরও যারা অংশগ্রহণ করেছিলেন, এর নেতৃত্বে কাজী গোলাম মাহবুব, শওকত আলী, গাজুল হক, মোহাম্মদ তোয়াহা, আব্দুল মতিন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আরও অনেকে। আজকের ক্লাসের সামারাইজ এতটুকু। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আজকের ক্লাসের সারমর্ম নিশ্চয় বুঝতে পেরেছো। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আগামীতে তোমরা এই ক্লাসের অর্থাৎ পার্ট 1-এর যতটুকু পড়াইলাম আমি তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি যে পার্ট 1 অর্থাৎ পার্ট 1 তোমার 1 পৃষ্ঠা এবং 2 পৃষ্ঠা সম্পূর্ণ, 1 পৃষ্ঠা ও 2 পৃষ্ঠা সম্পূর্ণ এতটুকু, আর বাকি অংশ নেক্সট ক্লাসে আলোচনা করব। এতটুকু পরে 10টি এসকিউ তৈরি করবা, এসকিউ 10টি, ওকে করে আমার হোয়াটসঅ্যাপে গ্রুপে পোস্ট করবা, আমি দেখে দিব। তো ভালো থেকো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে। অবশ্যই পিতামাতা গুরুজনের কথা মেনে চলো, ধর্মীয় রীতিনীতি ও বিধিবিধানগুলো মেনে চলো। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে নক করবে। থ্যাংক ইউ।